মনে করো একটা পেশেন্টে কার্সিনোমা লাং ডেভেলপ করছে। মনে করো এটা একটা আমাদের রোগী, তার দুইটা লাংস আছে। মনে করো এটা একটা লাংস, এটা একটা লাং। মনে করো যে তার এই লাংয়ের এখানে একটা কার্সিনোমাটাস লেশন ডেভেলপ করছে। অ্যান্ড তুমি কী করলা, তুমি একটা বায়োপসি নিলা, যে কোনোভাবে একটা বায়োপসি তুমি কালেক্ট করছো, স্যাম্পল কালেক্ট করে এখন এটাকে একটা সেকশন বানায় তুমি আন্ডার দ্য মাইক্রোস্কোপ তুমি মনে করো এটাকে দেখতেছো। মনে করো তুমি ডক্টর হয়ে এখন আন্ডার দ্য মাইক্রোস্কোপ এই জিনিসটা আসলে কেমন, এটার অ্যাপিয়ারেন্সটা তুমি দেখতেছো। তুমি এখানে মাইক্রোস্কোপের নিচে যেই প্যাটার্নটা দেখতে পারবা, এই প্যাটার্নের আলোচনাটাই আসলে মরফোলজিতে আমরা আলোচনা করতে চাই। তাহলে যখন আমরা টিউমারের মরফোলজি নিয়ে আলোচনা করব, সেখানে আসলে আমরা বেসিক্যালি দুইটা জিনিসের কথা বলি। এক, খালি চোখে দেখে কেমন দেখায়, সেটা হচ্ছে গ্রস মরফোলজি। আর একটা হচ্ছে আমাদের আন্ডার দ্য মাইক্রোস্কোপ আমরা যেই মরফোলজিক্যাল প্যাটার্ন দেখতে পাই। সো এটা একটা তোমরা হিস্টোলজিক্যাল প্যাটার্ন বলতে পারো বা হিস্টোলজিক্যাল মরফোলজি বলতে পারো, বা আন্ডার দ্য মাইক্রোস্কোপ আমরা কী দেখতে পাই, সেই আলোচনাটাই বেসিক্যালি এখানে আসলে আমরা করতে চাই। তাহলে এখন যদি একটা পেশেন্ট আমাদের কাছে কার্সিনোমা লাং নিয়ে আসে এবং আমরা যদি ওখান থেকে একটা টিস্যু যদি আমরা আসলে কেটে নিয়ে আসি, একটা বায়োপসি করে কেটে নিয়ে আসি এবং সেটাকে যদি মাইক্রোস্কোপের নিচে একটা সেকশন বানাই দেখি, আমরা তাহলে কী দেখতে পারবো? সো বেসিক্যালি আমরা যেটা দেখতে পাই যে এইখানে আমরা সরাসরি তো অবশ্যই একটা ক্যান্সারাস লেশন আমরা এখানে আসলে অবশ্যই পাবো। তবে কিছু কিছু সময় তুমি ক্যান্সারাস লেশন ছাড়াও এক্সট্রা একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে কোনো একটা প্রি ক্যান্সারাস লেশন, অথবা প্রি ক্যান্সারাস লেশন না বলে তুমি এটাকে প্রিকার্সার লেশনও বলতে পারো। তাহলে তুমি এখানে ক্যান্সারাস লেশন তো অবশ্যই পাবা, বাট সামটাইমস, সবসময় না, মাঝে মধ্যে তুমি এখানে একটা প্রি ক্যান্সার লেশন বা প্রিকার্সার লেশনও তুমি আসলে পাইতে পারো। যেমন প্রিকার্সার লেশনের কথা যদি বলি, সেখানে একটা আলোচনা নিয়ে আসা যেতে পারে, সেটা হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া। অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া। সো বেসিক্যালি এখানে আসলে কী হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে এটা যদি আমি আসলে লাংস ভালো করে দেখি, এই লেশনটা খুবই ছোট। মনে করি এইটুকু সাইজের একটা লেশন দেখি, খুব ছোটো মনে হচ্ছে না? রিয়েল লাইফে এটা লেস দ্যান 5 মিলিমিটার বা 5 মিলিমিটার সমানও হতে পারে বা তার একটু কম। তাহলে লেশনটা কিন্তু সাইজে খুবই ছোট, প্রথম কথা। সেকেন্ড কথা, এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, দেখো আমাদের যেটা অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইয়ের একটা লাইনিং এপিথেলিয়াম থাকে। সো অ্যালভিওলার লাইনিং এপিথেলিয়ামটা কোন ধরনের সেল দ্বারা হচ্ছে? এই সেলগুলোকে কিন্তু আমরা বলি নিউমোসাইট। তাহলে দেখো আমাদের যেই নিউমোসাইটগুলো আছে, যেই নিউমোসাইটগুলো অ্যালভিওলার এপিথেলিয়াল লাইনিং হিসেবে কাজ করে, এইরকম কোনো একটা সেলের মধ্যে একটা ডিসপ্লাস্টিক চেঞ্জ ডেভেলপ করলো। তাহলে এখানে আমাদের নিউমোসাইট, এখানে কি হচ্ছে, দেয়ার ইজ ডিসপ্লাসিয়া। এবং এই যে এখানে ডিসপ্লাসিয়া হলো, এই ডিসপ্লাসিয়াটা এখানে সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে, যে কোনোভাবেই হতে পারে। সো এই ডিসপ্লাস্টিক চেঞ্জ আমরা দেখছি, এবং এই লেশনটা একটা হতে পারে, একাধিক হতে পারে, এবং এটা লেস দ্যান 5 মিলিমিটার। এইটা হচ্ছে আমাদের একটা প্রিকার্সার লেশন, যেটাকে আমরা বলছি অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া। অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া। কিছু ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু এক্সটেন্সিভ আকারে যেতে পারে, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ডিসপ্লাসিয়া ঠিকই হচ্ছে। কিছু সিনারিওতে আমরা দেখি যে দেয়ার ইজ ডিসপ্লাসিয়া, এবং এই ডিসপ্লাস্টিক যে সেল, এই সেলগুলো দেখা যাচ্ছে এভাবে গ্রো করতেছে, যেটা অ্যালভিওলাই সেপ্টামের দিকে যাচ্ছে। মনে করো যে এটা একটা অ্যালভিওলাই, এটা একটা অ্যালভিওলাই, দুটোর মধ্যে সেপ্টা আছে। সো মনে করো এখানে এভাবে গ্রো করতেছে, গ্রো করে এটা আস্তে আস্তে সেপ্টামের দিকে এভাবে বাড়তেছে। মনে করো এটা অ্যালভিওলাই, এটা একটা অ্যালভিওলাই, এটা অ্যালভিওলার ভেতরের দিক, এটা সেপ্টামের দিক। তাহলে এখানে ডিসপ্লাস্টিক গ্রোথটা সেপ্টামের দিকে আস্তে আস্তে বড় হচ্ছে, এইভাবে আগাইতেছে। এবং এখানে যে ডিসপ্লাসিয়া, এই ডিসপ্লাসিয়ার ইন্টেন্সিটি বলো বা লেভেল বলো, সেটা দেখা যাচ্ছে যে এই অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়াতে যা ছিল তার থেকে বেশি। তাহলে এখানে আরেকটা জায়গায় কি দেখতেছি, ডিসপ্লাসিয়া হচ্ছে, বাট ইট ইজ মোর ডিসপ্লাস্টিক চেঞ্জ দেন অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া। তাহলে এটার থেকে বেশি ডিসপ্লাস্টিক চেঞ্জ হচ্ছে, এবং লেশনটাও সাইজে বড়। কতটুকু বড়? এই লেশনটা বলছিলাম 5 মিলিমিটার বা তার কম, আর এখন যে লেশনটার কথা বলছি এটা দেখা যাচ্ছে সাধারণত 3 সেন্টিমিটার থেকে একটু কম হচ্ছে। তাহলে দেখো কোথায় 5 মিলিমিটার আর কোথায় 3 সেন্টিমিটার, তাহলে সাইজে বড়, ডিসপ্লাস্টিক লেভেল বেশি, এবং এটা সেপ্টামের দিকে এইভাবে আস্তে আস্তে গ্রো করতেছে। এই যেই প্যাটার্নটা বললাম, এটা দেখা যাচ্ছে অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু, এটাকে আমরা বলছি
দিস ইজ অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু। আগে এটাকে ব্রঙ্কো অ্যালভিওলার কার্সিনোমা হিসেবে আইডেন্টিফাই করা হতো, বাট নতুন এই মুহূর্তে আপডেটেড ঘটনা হলো এটাকে আমরা বলছি অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু। এখন যখনই অ্যাডেনোকার্সিনোমা নামটা চলে আসে তখন তুমি বলবা যে ভাই কার্সিনোমা তো বুঝলাম, কার্সিনোমা তো এপিথেলিয়াল সেল থেকে অরিজিনেট করে, এখানেও এপিথেলিয়াল অরিজিন বুঝি, সবই বুঝছি, অ্যাডেনো অ্যাড করলাম, তার মানে এখানে অবশ্যই একটা গ্ল্যান্ডুলার এলিমেন্ট থাকতে হবে, একটা গ্ল্যান্ডুলার ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। তোমার কথার সাথে আমিও এগ্রি করি, তো এইখানে আমরা কি দেখি, যখনই গ্ল্যান্ডুলার এলিমেন্টের কথা চলে আসে তখন আমরা কি এক্সপেক্ট করি, আমরা এক্সপেক্ট করি যে এইখানে যেই এপিথেলিয়াল সেল যেটা ইনভলভড, তাহলে এটা একটা গ্ল্যান্ডুলার এলিমেন্ট হিসেবে কাজ করবে এবং এটা কিছু না কিছু প্রডিউস করবে। কি প্রডিউস করতে পারে, এদের এখানে যে গ্ল্যান্ডগুলো থাকে তারা কি প্রডিউস করতে পারে, মিউকাস প্রোডাকশন করবে। এই মিউকাস প্রোডাকশনের এখানে একটা এলিমেন্ট হলো মিউসিন। সো আমরা এখানে দেখি যে মিউসিন প্রোডাকশন। সো যখন আমি বলছি অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু, এখানে থিওরি তুমি যদি আসলে আইডিয়াল কনসেপ্ট চিন্তা করো সেখানে প্রত্যেকেরই মিউসিন প্রোডাকশন করা উচিত, কিন্তু এখানে আমরা দেখি, আমি যদি মাইক্রোস্কোপের নিচে সেলগুলোকে দেখি, আমি অনেকের ক্ষেত্রে মিউসিন খুঁজে পাবো সেলের মধ্যে, ইন্ট্রাসেলুলার মিউসিন আমি অনেকের ক্ষেত্রে পাবো, বাট কিছু কিছু জায়গায় পাওয়া যায় না। তাহলে অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু, সেখানে ইন্ট্রাসেলুলার মিউসিন বহুত জায়গাতেই পাচ্ছি, কিন্তু কিছু কিছু জায়গায় এটা নাও পাওয়া যাইতে পারে। কিন্তু এইটা আর আমাদের অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়ার মধ্যে বেসিক পার্থক্য কি, এখানে ডিসপ্লাস্টিক চেঞ্জ যা হচ্ছে তার থেকে এই অ্যাডেনোকার্সিনোমা সিটুতে ডিসপ্লাস্টিক চেঞ্জ বেশি, এটা সাইজে একটু বড়। তাহলে দিস ইজ অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু। আচ্ছা, আমরা আর কি কি মরফোলজিক্যাল প্যাটার্ন দেখতে পারি, একটা আমরা পেতে পারি সরাসরিভাবে এটাকে আমি বলতে পারি অ্যাডেনোকার্সিনোমা। সো বেসিক্যালি অ্যাডেনোকার্সিনোমা বললে আমরা লাংসের অ্যাডেনোকার্সিনোমা যখন বলবো আমি আসলে কী চিন্তা করব। সো মনে করো এটা আমাদের রেসপিরেটরি ট্রি-এর একটা পার্ট, মনে করো এখান থেকে পরবর্তীতে মনে করো এখান থেকে অ্যালভিওলাই আসছে মনে করো, তাহলে এখানে আমাদের কি আছে, এটার একটা এপিথেলিয়াল লাইনিং আছে মনে করো, আমি জাস্ট আগাইতেছি। তাহলে এখন এইখানে যে সেলটা আছে এটা একটা এপিথেলিয়াল লাইনিং, তাহলে এখন এইখান থেকে আমার একটা টিউমার মনে করো গ্রো করছে, মনে করো এইখান থেকে আমার একটা টিউমার গ্রো করছে। এই যে ম্যালিগন্যান্ট টিউমারটা গ্রো করলো, কোথেকে গ্রো করলো, ফ্রম এপিথেলিয়াল সেল, তাই না, এপিথেলিয়াল অরিজিন তুমি এখানে বলতে পারো। কিন্তু এইখানে একটা ডিফারেন্সিয়েশন হলো, এই ডিফারেন্সিয়েশনের প্রভাবে এই এপিথেলিয়াল অরিজিন হলেও এই সেলের মধ্যে একটা গ্ল্যান্ড লাইক স্ট্রাকচার বলতে পারো বা প্যাটার্ন বলতে পারো বা এলিমেন্ট বলতে পারো, সেইটা তখন লক্ষ্যবান। তাহলে এখানে এটার কারণে আমি কী বলছি, দিস ইজ গ্ল্যান্ডুলার ডিফারেন্সিয়েশন। তাহলে এইটা এপিথেলিয়াল অরিজিন, বাট এটা এমনভাবে একটু ডিফারেন্সিয়েটেড হয়েছে যে এটা একটা গ্ল্যান্ডুলার ডিফারেন্সিয়েশন হলো, তার মানে ইট উইল অ্যাক্ট লাইক এ গ্ল্যান্ডুলার সেল, একটা গ্ল্যান্ডের সেল যেভাবে কাজ করে এটা সেরকম কাজ করা শুরু করবে। কি কাজ করবে, এই সেল যেটা আমাদের নিওপ্লাস্টিক সেল হয়ে গেছে, এই বেচারা এখন থেকে মিউসিন প্রোডাকশন শুরু করে দেবে, যেটা থেকে পরবর্তীতে মিউকাস পাবো আমরা। সো বেসিক্যালি এরা মিউসিন প্রোডাকশন শুরু করে, তাহলে এখানে আমাদের যে টিউমার সেল, এই টিউমার সেল মিউসিন প্রোডাকশন শুরু করে দিবে, কারণ এখানে গ্ল্যান্ডুলার ডিফারেন্সিয়েশন হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এটা একটা ম্যালিগন্যান্ট গ্রোথ হিসেবে গ্রো করা শুরু করবে। এখন এই যে অ্যাডেনোকার্সিনোমা যখন গ্রো করতেছে, এই গ্রোথ মাল্টিপল প্যাটার্নে হইতে পারে। তাহলে অ্যাডেনোকার্সিনোমার যে গ্রোথ তুমি দেখো, এই গ্রোথের এখানে আমরা মাল্টিপল প্যাটার্ন দেখতে পাই। কী কী ধরনের প্যাটার্ন আমরা আসলে দেখতে পাই, কোনো কোনো জায়গায় এটা একটা অ্যাসিনার প্যাটার্ন শো করতে পারে, কোনো কোনো জায়গায় এটা একটা লেপিডিক প্যাটার্ন করতে পারে। লেপিডিক প্যাটার্নকে আমরা একটু পরে বলবো, ডোন্ট ওয়ারি ইনশাআল্লাহ। তারপরে এটা কোথাও প্যাপিলারি মনে হতে পারে, প্যাপিলারি প্যাটার্ন মনে হতে পারে, বা মাইক্রো প্যাপিলারি এরকম প্যাটার্নের হতে পারে, ইনফ্যাক্ট কোথাও এটা সলিড এরকম হতে পারে। তাহলে দেখো অনেক রকম প্যাটার্নের কথা বললাম। তাহলে এই অ্যাডেনোকার্সিনোমা যখন গ্রোথ হচ্ছে, অ্যাসিনার প্যাটার্ন বলো, লেপিডিক প্যাটার্ন বলো, প্যাপিলারি বা মাইক্রো প্যাপিলারি বা সলিড, অ্যানি কাইন্ড অফ প্যাটার্ন এরা শো করতে পারে। অ্যাডেনোকার্সিনোমার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো আমাদের যেই কার্সিনোমা লাং যখন ডেভেলপ করে, সাধারণত অ্যাডেনোকার্সিনোমাগুলা লাংসের পেরিফেরাল রিজিয়ন, মানে বাইরের দিকে, ডিস্টাল টু দ্য হাইলাম, হ্যাঁ, এই পেরিফেরাল রিজনগুলোতে সাধারণত হয়। সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমাটা সেন্ট্রাল রিজন বা হাইলামের কাছে, মনে করো এখানে কি হাইলামটা এভাবে আসে না,
এই হাইলামের আশেপাশে যে ক্যান্সারগুলো হয় সাধারণত এগুলো আমাদের স্মল মাসেল ক্যান্সার হিসেবে বেশি দেখি। আর পেরিফেরাল রিজিয়নে এখানে এই পেরিফেরি ধরে যে ক্যান্সারগুলো সাধারণত দেখি যে অ্যাডেনোকার্সিনোমাগুলো সাধারণত এই পেরিফেরাল রিজিয়নে আমরা বেশি হইতে দেখি, সাধারণত পেরিফেরালি দে আর লোকেটেড। আচ্ছা, যেখানে ছিলাম যে আমাদের এই গ্রোথের এখানে প্যাটার্ন। এখন আমি যদি এটাকে হিস্টোলজিক্যালি আসলে এটাকে অবজার্ভ করতে চাই, এখানে আমরা এখানে তখন কি দেখি, আমরা দেখি যে কোনো জায়গায় অ্যাডেনোকার্সিনোমা এত সুন্দর একটা অ্যাপিয়ারেন্স নিছে, আমি খুব সহজে এটাকে বলতে পারি যে দিস ইজ ওয়েল ডিফারেন্সিয়েটেড, যেখানে আমাদের এই গ্ল্যান্ডুলার যে প্যাটার্ন বা গ্ল্যান্ডুলার যে এলিমেন্ট এটা একদম অবভিয়াস, দেখে একদম তুমি মাইক্রোস্কোপের নিচে দেখে গ্ল্যান্ডুলার এলিমেন্ট খুব ভালোভাবে তুমি আইডেন্টিফাই করতে পারো, কোনো প্যারা নাই, ফুল চিল। তাহলে এরকম একটা পাইলা। আবার কিছু জায়গায় কি এটার অ্যাপিয়ারেন্স অনেকটা প্যাপিলারি কার্সিনোমার মতো মনে হবে। প্যাপিলারি কার্সিনোমাটা আসলে বেসিক্যালি কি, দেখো এখানে মাইক্রোস্কোপের নিচে তুমি যদি দেখো তাহলে মনে হবে এটা প্যাপিলারি প্রজেকশনের মতো এরকম একটা প্যাপিলার এরকম একটা অ্যাপারেন্স মনে হতে পারে। দিস ইজ প্যাপিলারি প্যাটার্ন। এই প্যাপিলারি কার্সিনোমার মতো এই অ্যাপারেন্সটা যখন আমি বলছি তখন তোমার মনে প্রশ্ন, প্যাপিলারি ক্যান্সার কোথায় আসলো? দেখো প্যাপিলারি ক্যান্সারটা সাধারণত আমরা থাইরয়েডে দেখি। দেখো আমাদের থাইরয়েডে যত রকম ক্যান্সার হইতে পারে বা ম্যালিগন্যান্ট লেশন হইতে পারে, ম্যালিগন্যান্ট লেশনের কথাই যদি বলি সাধারণত আমরা 4টা প্যাটার্নের কথা বলি। একটা আমরা বলি প্যাপিলারি কার্সিনোমা, একটা বলি ফলিকুলার কার্সিনোমা, একটা বলি মেডুলারি কার্সিনোমা, আবার আমরা অ্যানাপ্লাস্টিক বা লিমফয়েড গ্রোথ আমরা এরকম প্যাটার্ন অনেক সময় পেতে পারি। সো এখানে প্যাপিলারি কার্সিনোমাটা সাধারণত থাইরয়েডে খুব ফ্রিকোয়েন্টলি পাওয়া যায়, এরকম একটা ক্যান্সারাস লেশন বা এরকম একটা ম্যালিগন্যান্ট লেশন। সো ওইখানে থাইরয়েডের প্যাপিলারি কার্সিনোমাতে হিস্টোলজিক্যালি তুমি যে এরকম প্যাটার্ন দেখতে পারবা। অ্যাডেনোকার্সিনোমাতে কিছু জায়গায় অ্যাডেনোকার্সিনোমা অফ দ্য লাং, সেখানে এই প্যাপিলারি প্যাটার্নটা দেখা যায়, আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো আমাদের এই থাইরয়েডের এখানে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর খুঁজে পাওয়া যায়, যেটাকে আমরা বলি থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 1, এটাকে TTF1 এভাবেও লিখতে পারো, থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 1, যেটা আমাদের থাইরয়েডের গ্রোথের সাথে রিলেটেডভাবে আমরা মনে করতাম বা প্রথমে থাইরয়েডেই আসলে এটাকে আবিষ্কার করেছে। পরবর্তীতে দেখা গেল যে থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 1 এইটা আমাদের নর্মাল লাং ডেভেলপমেন্ট এখানেও আসলে অংশ নেয়। সো এই যে প্যাপিলারি প্যাটার্ন যেখানে আসলে শো করতেছে বা প্যাপিলারি কার্সিনোমার মতো যে প্যাপিলারি লেশন আমরা কিছু অ্যাডেনোকার্সিনোমাতে দেখি, সেখানেও দেখা যাচ্ছে যে এই থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 1 এটাকে আমরা খুঁজে পাই। তাহলে ওইটার এক্সপ্রেশনও সেখানে হচ্ছে। তাহলে থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 1 যেটা আমাদের থাইরয়েডের আমরা আসলে পেয়ে থাকি, সেটা আমরা এই কন্ডিশনেও প্যাপিলারি কার্সিনোমা বা অ্যাডেনোকার্সিনোমা, যেটা অ্যাডেনোকার্সিনোমা দ্য লাং, সেখানে যেটা প্যাপিলারি প্যাটার্ন দেখাচ্ছে সেখানেও আমরা এই থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে এক্সপ্রেসড হইতে দেখি। আচ্ছা, আমরা আরেকটা প্যাটার্নের কথা বলেছিলাম, লেপিডিক। সো এখানে বেসিক্যালি জিনিসটাকে আমরা এটাকে বোঝাই, মনে করি এটা হচ্ছে আমাদের একটা রেসপিরেটরি ট্রি বা রেসপিরেটরি প্যাসেজ, মনে করো যে রেসপিরেটরি ট্রির লাস্ট মাথা মনে করো, হ্যাঁ, এরপরে একটা অ্যালভিওলাই, তাই তো? তাহলে মনে করো যে এখান থেকে একটা টিউমার গ্রোথ হয়েছে, এইখানে মনে করো এই সেল থেকে একটা টিউমার গ্রোথ হয়েছে এবং এই টিউমারটা আস্তে আস্তে গ্রো করে এটা একটা হামাগুড়ি দিয়ে মানুষ সামনে আগায় না, তেমনি এটা এমনভাবে গ্রো করতেছে যেন এটা আমাদের অ্যালভিওলাইয়ের দিকে আগাচ্ছে। তাহলে এইভাবে আস্তে আস্তে অ্যালভিওলাইয়ের দিকে টিউমারটা গ্রো করতেছে। এই যে প্যাটার্নটা, মানুষ হামাগুড়ি দিয়ে সামনে আগায় তেমনি এই টিউমারটাও আস্তে আস্তে গ্রো করে অ্যালভিওলাইয়ের দিকে আগাইতেছে। এই যে প্যাটার্নটা, এটাকেই বলা হচ্ছে লেপিডিক বা অ্যালভিওলাই। না বলে আমরা এভাবে বলতে পারি যে একটা অ্যালভিওলার সেপ্টা, মনে করো এখানে একটা অ্যালভিওল, এখানে একটা অ্যালভিওল, এই অ্যালভিওলার সেপ্টামের দিকে আগাইতেছে, এটা বলে আরও অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। আমাদের এই টিউমার যেটা আছে এইটা গ্রো করতেছে কোন দিকে, সামনের দিকে আগাইতেছে একটা অ্যালভিওলার সেপ্টা, যেটা খালি চোখে দেখে তো আমার একদম নর্মাল অ্যাপিয়ারেন্স, এই অ্যালভিওলার সেপ্টার দিকে গ্রোথটা হচ্ছে। তাহলে এই যে সেপ্টার দিকে গ্রোথটা হচ্ছে, এইরকম অ্যাপিয়ারেন্স যেখানে পাবো সেটাই হচ্ছে আমাদের এই লেপিডিক প্যাটার্ন, এখন এই কিছু লেপিডিক টিউমার আমরা বলতে পারি যে এখানে আমরা দেখি যে একটা স্মল ইনভেসিভ কম্পোনেন্ট, এখানে একটা স্মল ইনভেসিভ কম্পোনেন্ট যেটা লেস দ্যান 5 মিলিমিটার বা
5 মিলিমিটার সমান হতে পারে, এরকম একটা ইনভেসিভ একটা কম্পোনেন্টও আছে। আবার আমরা দেখতে যে একটা স্কার ফর্মেশন এখানে দেখা যাচ্ছে, স্কার ফর্মেশন হচ্ছে, এরকম ছোটো ছোটো কিছু স্কার লেশন আমরা দেখতে পারবো, এবং পেরিফেরাল লেপিডিক গ্রোথও আছে। তাহলে এই স্কার পাবো, স্মল ইনভেসিভ লেশন পাবো, এবং লেপিডিক গ্রোথ, অর্থাৎ এই ক্যান্সারাস লেশনটা গ্রো করতেছে কার দিকে, এই সেপ্টার দিকে, অ্যালভিওলার সেপ্টার দিকে। তাহলে এইগুলা যদি একত্রিতভাবে একটা জায়গায় আমি পাই, সেইটাকে একটা নতুন একটা নাম দেওয়া হয়েছে, সেইটাকে আমরা বলি মাইক্রো ইনভেসিভ অ্যাডেনোকার্সিনোমা। এটাকে আমরা বলি মাইক্রো ইনভেসিভ অ্যাডেনোকার্সিনোমা। এই নামকরণের গুরুত্ব কি? এই নামকরণের গুরুত্ব হচ্ছে নর্মাল ইনভেসিভ কার্সিনোমা এই সেম সাইজের, মনে করো এই টিউমারটা যেই সাইজের, সেই সাইজেরই একটা ইনভেসিভ কার্সিনোমা, সেম একটা ইনভেসিভ কার্সিনোমার সাথে যদি এটাকে কম্পেয়ার করি, এটার প্রগনোসিস ভালো, কারণ এটা মাইক্রো ইনভেসিভ। এইটা যেই সাইজের কার্সিনোমা, এই সাইজের একটা জাস্ট ইনভেসিভ একটা কার্সিনোমা যদি আমি কম্পেয়ার করি, তখন বলবো এইটার প্রগনোসিস ভালো, এইটার থেকে এইটার প্রগনোসিস ভালো। সো বেসিক ইম্পর্টেন্স হচ্ছে এটা, যে প্রগনোসিস ভালো, এখানে পেশেন্ট আউটকাম ভালো, পেশেন্ট আউটকাম ভালো। আচ্ছা, অ্যাডেনোকার্সিনোমার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, এরা অ্যারোজেনাস গ্রোথ আমরা আসলে দেখতে পাই, বা অ্যারোজেনাস গ্রোথ না বলে অ্যারোজেনাস স্প্রেড বলা যেতে পারে। তাহলে যেই অ্যাডেনোকার্সিনোমার আলোচনাটা করছি, এই অ্যাডেনোকার্সিনোমার একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যারোজেনাস স্প্রেড। দেখো, এরও কথাটা মানেই তুমি বুঝবা বাতাস। যখন আমি বলবো অ্যারোজেনাস স্প্রেড, তার মানে এটা বাতাসের মাধ্যমে স্প্রেড করে, এরকম একটা প্যাটার্ন চলে আসে, এটা ওই যে পরাগরেণু যেভাবে বাতাসের মাধ্যমে ছড়ায়, ঠিক সেরকম অ্যারোজেনাস স্প্রেড অ্যাডেনোকার্সিনোমাতে হয়। ঠিক এই কারণে দেখা যায় একটা লাংয়ে, মনে করো এই জায়গাতে অ্যাডেনোকার্সিনোমা হয়েছে, এটা এখান থেকে ছড়ায় দূরবর্তী আর একটা জায়গায় চলে যেতে পারে, দূরবর্তী মাল্টিপল লোকেশনে এটা ছড়ায় যেতে পারে। সো তুমি এরকম পেতে পারো, কোনো জায়গায় একটা সিঙ্গেল নোডিউল লাইক একটা লেশন পাইছো, কোথাও মাল্টিপল নোডিউল লাইক লেশন পাইতে পারো, অথবা এমনও হইতে পারে যে একটা এন্টায়ার লোব, মনে করো যে আমাদের এটা যদি রাইট লাং হয়, মনে করো যে এখানে আমাদের 3টা লোব আছে, মনে করো যে পুরো একটা এন্টায়ার লোব কনসোলিডেশন হয়ে গেছে, এরকমও হইতে পারে। লোবার নিউমোনিয়াতে যেরকম হয়, ঠিক সেরকম একটা এন্টায়ার লোব কনসোলিডেশন হয়ে গেছে। তাহলে এখানে তুমি সিঙ্গেল নোডিউল বা সলিটারি নোডিউল পাইতে পারো, মাল্টিপল নোডিউল লাইক লেশন তুমি পাইতে পারো, বা একটা লোবার নিউমোনিয়ার মতো পুরাপুরি একটা লোব কনসোলিডেশন হইতে পারে, এবং এই যে একটা সিঙ্গেল লোব পুরোটা কনসোলিডেশন হয়ে গেছে, তুমি হঠাৎ করে রেডিওলজি দেখলে তোমার মনে হতে পারে এটা একটা নিউমোনিয়াই তোমার কাছে মনে হতে পারে, অনেকটা নিউমোনিয়ার মতো অ্যাপিয়ারেন্স তোমার এক্সরেতে তখন মনে হতে পারে। তাহলে এখানে মাল্টিপল টাইপস অফ প্যাটার্ন তুমি এখানে পাইতে পারো। এখন এখান থেকে আমাদের শিক্ষার জায়গাটা কি? শিক্ষার জায়গাটা হলো, যদি এরকম এরোজেনাস ভাবে যদি স্প্রেড করে, তাহলে দেখো এখানে টিউমার, এখানে টিউমার, এখানে টিউমার 14 জায়গায় যদি ছড়ায় যায়, তখন কিন্তু আসলে সার্জারি করে লাভ হয় না। যদি এরকম মাল্টিপল জায়গায় এটা আসলে ছড়ায় যায়, সার্জারি করে তুমি একটা কেটে দিলা, কিন্তু এখানেও আছে, এখানে তুমি কয়টা জায়গায় কাটবা? সো এরোজেনাস গ্রোথের ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্জারির মাধ্যমে কমপ্লিট কিওর আমরা সব জায়গায় এক্সপেক্ট এই জন্য করতে পারি না। সো এখানে সার্জিক্যাল কিওর 100% আমরা আসলে আশা করতে পারি না, এবং নিউমোনিয়ার মতো মিমিক করতে পারে এই যদি পুরাপুরি একটা লোব কনসোলিডেশন হয়ে যায়। তাহলে এখানে নিউমোনিয়ার সাথে আমাদের একটা কনফিউশন আমাদের হইতে পারে, বা একটা লোবার নিউমোনিয়াতে যেরকম অ্যাপিয়ারেন্স হবে, অনেকটা সেই রকম কনসোলিডেশন আমরা আসলে এখানে পাইতে পারি। তো এই জিনিসটা আমাদের তাহলে মাথায় রাখবে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের অ্যাডেনোকার্সিনোমা রিলেটেড আলাপ। নেক্সট ক্লাসে আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমা মরফোলজি আলোচনা করবো ইনশাআল্লাহ।